বয়সে 5 বছরের ছোট ছেলের সাথে বিয়ে হয়েছে অনিকার। বাসর রাতে এক হাত ঘোমটা টেনে অনিকা বসে আছে আর অপেক্ষা করছে কখন বিহান এসে ঘরের ভিতরে ঢুকবে। ওর স্বামীর নাম বিহান। বিহানের বয়স 20 পেরিয়েছে আর অনিকার 25। সেই হিসেবে অনিকা বিহানের থেকে অনেকটাই বড়। বয়সের ব্যবধানটা হয়তো 2-1 বছরের হলে কোনো সমস্যা হতো না, কিন্তু 5 বছর নেহাত একটু বেশিই মনে হচ্ছে অনিকার। বাবা মা কেন এরকম একটা ছেলের সাথে ওর বিয়ে দিল কিচ্ছু বুঝতে পারছে না। অনিকার পড়াশোনার দৌড় খুব একটা বেশি নয়, আর বয়সটাও সুন্দর, চেহারার নিচে চাপা পড়ে আছে। দেখলে বোঝা যায় না অনিকা ওর স্বামীর থেকে 5 বছরের বড়। অনিককে দেখতে পুরোপুরি কোনো বাচ্চাদের মতো মনে হয়, আর যথেষ্ট হ্যান্ডসামও বটে। কিছুক্ষণ পরে অনিকার কণ্ঠে একটা মৃদু শব্দ ভেসে আসে। আসতে পারি? দরজার দিকে তাকিয়ে দেখে বিহান দাঁড়িয়ে আছে। অনিকা ওকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আসুন। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনার ঘরে আপনি আসবেন না তো খেয়ে আসবে? বিহান ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর এসে বিছানার কাছে দাঁড়িয়ে থাকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বসবো আপনার কাছেই। আমার কাছে না তো কোথায়? বিহান অনিকার পাশে বসে কাছুমাছু করতে লাগলো। এরকম ইনোসেন্ট টাইপের মানুষ বোধহয় জীবনে দেখেনি অনিকা। অনিকা বিছানা থেকে উঠে টেবিলের দিকে যায়, তারপর দুধের গ্লাসটা নিয়ে আসে। অনিকা বিহানের সামনে গ্লাসটা ধরে বলতে লাগলো, নিন, এটা খেয়ে নিন। না, আমি দুধ খাই না। দেখুন, এটা একটা নিয়ম। বাসর রাতে এটা খেতে হয়। আপনার যতই অপছন্দ হোক না কেন, আজ আপনাকে এটা খেতে হবে। খেতেই হবে, না খেলে হয় না? না, হয় না। খান বলছি। এই বলে অনিকা এক প্রকার জোর করে বিহানকে গ্লাসের ঘন দুধগুলো খাইয়ে দিল। তারপর গ্লাসটা রেখে আবার বিহানের পাশে এসে বসে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে বিহান অনিকাকে বলতে লাগলো, আপনাকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি কিন্তু বিয়ে করতে চাইনি। সবাই জোর করে বিয়েতে রাজি করিয়েছে আমায়। মানে? বিয়ে করতে চাননি মানে? গার্লফ্রেন্ড আছে নাকি আপনার? না, নেই। আমার ওসব কিছু নেই। আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। শুনুন না, একটা কথা বলি আপনাকে। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। আপনি অনুমতি দিলে এখানে শুয়ে পড়ি? অদ্ভুত মানুষ তো আপনি। এটা আপনার ঘর, আপনার বিছানা। আমি আপনার বউ। সব ব্যাপারে এত অনুমতি চাওয়ার কি আছে? আপনি কি অন্য কোথাও বেড়াতে এসেছেন? প্লিজ, আর যাই করুন, এই বউ বউ কথাটা একবারেও উচ্চারণ করবেন না আমার সামনে। কেন, কি সমস্যা উচ্চারণ করলে? অনিকা অবাক হয়ে বিহানকে প্রশ্ন করে। আমার খুব লজ্জা লাগে শুনতে। আর কখনো এটা বলবেন না যে আপনি আমার বউ। আজব তো। তাহলে বলবোটা কি? আমি জানি না। এই বলে বিহান বালিশের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। গায়ের ভারী গহনাগুলো খুলে রেখে অনিকাও শুয়ে পড়ল ওর পাশে। আজকে অনিকার বাসর রাত। ওর আর একটা পুরুষ দেহের ভিতরে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। তবুও অনিকার মনে কোনো প্রকার শারীরিক আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে না। বিহানের সাথে ঘনিষ্ঠ হবার জন্য মনটা ছটফট করছে না ওর। এমনটা কেন হচ্ছে অনিকা নিজেও বুঝতে পারছে না। হতে পারে বিহানকে স্বামী হিসেবে এখনো পুরোপুরি স্বীকার করতে পারেনি। এটা তার কারণেই হচ্ছে। বিহানের মনেও অনিকার জন্য কোনো প্রকার দুর্বলতা সৃষ্টি হয়েছে বলে মনে হয় না। দুটি মনই যদি কাছাকাছি না আসে তবে দেহ কি করে কাছাকাছি আসবে? আগে অনিকা আর বিহানের মনের মিলটা জরুরি, কিন্তু কবে হবে সেই মনের মিল? নাকি আজীবন এই দূরত্বের বেড়াজালেই আবদ্ধ থাকতে হবে দুজনকে? সকালবেলা ঘুম ভাঙতেই অনিকা দেখতে পায় বিহান ঘুমিয়ে আছে ওর পাশে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ বেলা হয়ে গিয়েছে। বিছানা ছেড়ে তাড়াতাড়ি বাথরুমের দিকে গেল অনিকা। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে যেতেই দেখে শাশুড়িমা কাজ করছে। অনিকা গিয়ে তার পাশে দাঁড়ালো। আম্মা, আমার উঠতে মনে হয় একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না বৌমা, আমি এক পা আগে এসেছি রান্নাঘরে। আম্মা, আমি কি করব? কিছু কাজ দিন না আমায়। থাক বৌমা, আজও কিছু করতে হবে না তোমায়। তুমি বরং দুদিন পর থেকে না হয় করো। তাহলে এই 2 দিন কি করব? শুধু শুয়ে আর বসে থাকবো?
আমি কাজ না করে বসে থাকতে পারি না আম্মা। আচ্ছা বাবা, যদি এতই কাজ করার ইচ্ছে করো, তুমি বরং বিহানের জন্য নাস্তাটা তৈরি করে ফেলো, বাকিটা আমি দেখছি। অনিকা বিহানের জন্য বেশ যত্ন করে খাবার তৈরি করতে লাগলো। পাশেই ওর শাশুড়িমা কাজ করতে করতে বলতে লাগলো, বৌমা, একটা কথা বলবো তোমায়। জি মা, বলুন। তোমার কখনো মনে হয়নি আমার বিহানের জন্য তোমায় কেন বেছে নিয়েছি আমরা? তুমি ওর থেকে বয়সে বড় জেনেও। অনিকা ওর শাশুড়ির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। জানি তোমার হয়তো একটু দ্বিধা হচ্ছে আমার প্রশ্নটা শুনে, কিন্তু সত্যিটা তো সত্যি। আমার ছেলেটা একটু বোবা প্রকৃতির, ও অন্যদের মতো ততটা ম্যাচিউর নয়। তাই আমরা এমন কাউকে খুঁজছিলাম যে কিনা ওকে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারে। আমরা সবাই বুড়ো হয়ে গিয়েছি, আর কত দেখে রাখবো। এক্ষেত্রে আমরা তোমার সাথে একটু স্বার্থপরতা করেছি, এটা স্বীকার করতে দ্বিধা নেই। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতে অনিকার নাস্তা তৈরি হয়ে গেল। অনিকা বিহানের জন্য নাস্তা নিয়ে ওদের ঘরের দিকে যায়। গিয়ে দেখতে পাই বিহান তখনও উপুর হয়ে ঘুমিয়ে আছে। অনিকা ওকে ডেকে তুলল। কি ব্যাপার, উঠবেন না? আপনার জন্য নাস্তা তৈরি করে নিয়ে এসেছি আমি। কি হলো, উঠুন। অনিকার ডাকাডাকি শুনে বিহান বিছানা ছেড়ে উঠে বসে। ওর চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। অনিকার সেই মুহূর্তে ভীষণ হাসি পাচ্ছিল বিহানের অবস্থা দেখে। বিহান অনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডেকে ডেকে কানের পর্দা ফাটিয়ে দেবে নাকি? বললাম না এখনো ঘুম ক্লিয়ার হয়নি আমার। এত ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভালোই ভালোই হাত মুখ ধুয়ে খেতে এসো। বিরক্তিকর মুখ নিয়ে বিহান বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে আবার রুমে ঢুকলো। অনিকা ওকে উদ্দেশ্য করে বলল, এবার আর কথা না বলে চুপচাপ খেয়ে নিন। না, আমি এভাবে খাবো না। এইভাবে খাবো না মা? তাহলে কিভাবে খাবেন? আমি নিজের হাত দিয়ে খাই না, মা আমায় রোজ খাইয়ে দেয়। মা কোথায় তুমি? মাকে ডাকো। অনিকা হেসে বিহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়ের বাধ্য বাচ্চা ছেলে হয়ে আর কতকাল থাকবেন? এবার না হয় বউয়ের বাধ্য স্বামী হয়ে থাকুন। কি বলতে চাইছো তুমি? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না আমি। অনিকা বিহানকে বসিয়ে নিজের হাতে ওকে খাইয়ে দিতে লাগলো। বিহান কোনো প্রকার অভিযোগ ছাড়াই স্ত্রীর হাতের খাবার খেতে লাগলো। খেতে খেতে বিহান অনিকাকে বলল, আচ্ছা, এরপর থেকে কি তুমি রোজ এভাবে আমাকে খাইয়ে দেবে? না, মোটেই না। তাহলে কি মাও খাইয়ে দেবে? না, কেউ খাইয়ে দেবে না। এরপর থেকে নিজের খাবার নিজের হাতে খাওয়ার অভ্যাস করবেন। আপনি না বড় হয়েছেন, বউ খাবার খাইয়ে দিচ্ছে, এটা দেখলে লোকে কি বলবে? লোকের কথা শুনতে আমার বইয়েই গেছে। এত কথা বুঝি না। এরপর থেকে নিজের হাতে খাওয়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বিহান অনিকার কথার সাথে মাথা নাড়ালো। এরপর ওর খাওয়া শেষ হলে অনিকা বাইরে চলে যায়। বিকেল বেলা বিহান ওর ভাইদের সাথে একটা মেলায় ঘুরতে যায়। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। অনিকা ঘরের ভিতর ঢুকতেই বিহান ছুটে এলো ওর দিকে। অনিকা ওকে প্রশ্ন করে, কেমন ঘুরলেন মেলায়? খুব ভালো। অনিকা লক্ষ্য করে বিহান কিছু একটা নিয়ে এসেছে ব্যাগে করে। প্রথমে ভেবেছে হয়তো ওর নিচের কোনো জিনিস। অনিকা বিহানকে প্রশ্ন করে, অনেক, আপনি এই ব্যাগে করে কি নিয়ে এসেছেন মেলা থেকে? সেটাই তো তোমাকে দেখাতে চাইছি, কিন্তু খুব ভয় করছে। ভয় কেন করছে? ভয় পাওয়ার কি আছে? যদি তোমার জিনিসগুলো পছন্দ না হয়? তার মানে আপনি আমার জন্য মেলা থেকে এনেছেন? কই দেখি তো কি এনেছেন। বিহান ব্যাগটা নিয়ে খাটের ওপরে বসলো। অনিকা ওর পাশে। কি এনেছেন আমার জন্য, বের করুন তো। বিহান ব্যাগ থেকে প্রথমে একটা নীল রঙের শাড়ি বের করলো। নীল রং অনিকার ভীষণ পছন্দের। বিহান ওর পছন্দটা ঠিক বুঝতে পেরেছে। শাড়িটা দেখে অনিকার মুখে আত্মতৃপ্তির এক স্বর্গীয় হাসি ফুটে ওঠে। আরে বাহ, শাড়িটা খুব সুন্দর তো। নীল রং আমার পছন্দের, আপনি জানলেন কি করে? তার মানে তোমার জিনিসটা খুব পছন্দ হয়েছে, তাই না? আপনি এনেছেন আমার জন্য, পছন্দ হবে না? এটা হতে পারে কখনো? দাঁড়াও, আরো অনেক জিনিস আছে তোমার জন্য। আপনি তো মনে হচ্ছে পুরো মেলাটাই তুলে এনেছেন আমার জন্য।
বিহান ব্যাগের ভিতর থেকে 3-4 ডজন লাল, সবুজ আর নীল চুড়ি বের করলো। অনিকা অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। এই মানুষটা এত সুন্দর সুন্দর জিনিস কি করে চয়েস করে দিল? একটা সত্যি কথা বলুন তো, কি সত্যি কথা? আমি তো কখনো মিথ্যা বলি না। এগুলো আপনি নিজে চয়েস করেছেন নাকি অন্য কেউ করে দিয়েছে? কে চয়েস করে দিবে? কেউ করে দেয়নি, আমি নিজে করেছি। তাই নাকি? তা কোথা থেকে জানলেন মেয়েরা এগুলো পেয়ে খুব খুশি হয়? টিভিতে একবার দেখেছিলাম। দেখো, তোমার জন্য আরো অনেক কিছু এনেছি। আলতা এনেছি দেখো, আর টিপ। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অনিকাকে এত আনন্দ কেন দিচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। এর আগেও নিজের জন্য আলতা, চুড়ি, শাড়ি, টিপ কিনেছে অনিকা, কিন্তু কখনো এরকম আনন্দ হয়নি। বিহানের নিয়ে আসা সমস্ত জিনিস অনিকা গুছিয়ে রেখে দিল। বিছানার কাছে এসে দেখে বিহান দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? শোবেন না? আরো একটা জিনিস এনেছি আমি মেলা থেকে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার জামার পকেটে। জামার পকেটে কি এমন আছে? কই দেখান তো। বিহান গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। এরপর পকেট থেকে ও নিয়ে আসা শেষে জিনিসটা বের করলো। অনিকা সেটা দেখে হাঁ করে তাকিয়ে রইল বিহানের দিকে। চোখ দুটো বড় হয়ে গেল ওর। আপনি এটা কিনে এনেছেন? আপনি নিজে কিনেছেন? না, এটা আমি নিজে কিনিনি। তাহলে? পাশের বাড়ির দুলাভাই জিজ্ঞেস করেছিল আমার কাছে এই প্যাকেটগুলো আছে কিনা। আমি বললাম নেই। উনি আমায় কিনে নিতে বললেন, আর বললেন যখন লাগবে কিনে নিতে। কেউ বলবে তারপর এগুলো কিনতে হবে আপনাকে? কেন, আপনার নিজের কি কোনো বুদ্ধি বিবেচনা নেই? দোকানে যে এগুলো চাইতে খুব লজ্জা করে আমার। আপনি জানেন এগুলো দিয়ে কি করতে হয়? বিহান লজ্জিত চোখে মুখ টিপে টিপে হাসতে লাগলো। অনিকা ওকে যতটা সোজা সাপটা ভেবেছিল বিহান ততটাও সোজা সাপটা নয়। অনিকা একটু মজা করে বিহানকে বলল, কি হলো, কথা বলছেন না যে? আচ্ছা, রেখে দিন এগুলো আর চলুন, আমার খুব ঘুম পাচ্ছে। না, এখন ঘুমাতে পারবে না তুমি। আজব, রাতের বেলা ঘুমাবো না তো কি করব? রাতের বেলা স্বামী স্ত্রী এত তাড়াতাড়ি ঘুমায় না। এই আপনাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে বলুন তো? মনে হচ্ছে কারো শেখানো কথা নিজের মুখে আওড়াচ্ছেন। আমাকে কেউ শেখায়নি। এবার চলো আমার সাথে বিছানায় চলো। বিহান আর অনিকা বিছানার উপরে বসলো। বিহান অনিকাকে বলে, লাইটটা অফ করে দাও না। লাইট অফ করে কি হবে? বলছি না অফ করো। না, অফ করব না। আজ সারা রাত রুমে লাইট জ্বলবে। তুমি নিজে করবে না? ঠিক আছে, আমি গিয়ে করে আসছি। এই বলে বিহান গিয়ে ঘরের লাইটটা অফ করে দেয়। মুহূর্তেই সারা ঘর অন্ধকারে তলিয়ে গেল। একটু পরে বিহান এসে অনিকার পাশে বসে অনিকা ওর দিকে হাত বাড়াতেই যেন আঁতকে উঠল। বিহান অনাবৃত দেহ নিয়ে অনিকার পাশে বসে আছে। যদিও অন্ধকারে ছুঁয়ে সবটা অনুভব করতে হচ্ছে, স্পষ্ট কোনো কিছু দেখার সুযোগ নেই। অনিকা বিহানকে নিয়ে বিছানার ওপরে শুয়ে পড়ে। বিহান একে একে অনিকাকে অনাবৃত করে দিল। এরপর দুজনের ভালোবাসা আদান প্রদানের পর্ব শুরু হয়। অনিকা ভালো করেই বুঝতে পারছে বিহানকে এই বিষয়গুলোকেও শিখিয়ে দিয়েছে। ওর অপরিপক্ক ব্যবহার অনিকার এই বিশ্বাসকে আরো দৃঢ় করছে। সবশেষে অন্তিম ধাপ এলো। একটা বিষয় ভেবে অনিকার ভীষণ ভালো লাগছে। এই মিথ্যে আর অসতের জগতে অনিকা এমন কাউকে পেয়েছে যে আজ অব্দি কোনো মেয়েকে ছুঁয়েও দেখেনি। বিহান অনিকার উপরে আধিপত্য বিস্তার করে বলতে লাগলো, তুমি কি পুরোপুরি প্রস্তুত? অনিকা কোনো কথা বলল না, কারণ এই প্রশ্নের কোনো উত্তর হয় না। একটু পরে অনিকা বিহানের ভালোবাসার ছোঁয়া অনুভব করতে লাগলো, যদিও সেই ভালোবাসা প্রথমে কষ্ট আর যন্ত্রণায় পরিপূর্ণ ছিল। বিহানকে নিজের সাথে জড়িয়ে ওর দেওয়া সমস্ত যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে লাগলো অনিকা। মনে হচ্ছে কেউ ওকে একটা ধারালো ছুরি দিয়ে ফালাফালা করে দিচ্ছে। বিহান এতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠবে আগে কল্পনাতেও ভাবতে পারেনি অনিকা। সে যতটাই নরম মন আর স্বভাবের হোক না কেন, পুরুষত্ব প্রদর্শনে তার সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করছে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই অনিকা দেখে বিহান উঠে পড়েছে। বিহান অনিকাকে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? কে বলল কষ্ট হয়েছে? আমি বুঝতে পেরেছি। কষ্ট না হলে তুমি ওরকম ছটফট করছিলে কেন?
আপনি বুঝবেন না, এগুলো মেয়েদের ব্যাপার। এই বলে অনিকা উঠে গেল। বিহান ওর কথার কোনো অর্থই বুঝতে পারল না। এর কয়েক মাস পরে অনিকা আর ওর শাশুড়ি রান্নাঘরে বসে কাজ করছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় অনিকা। শাশুড়ি মা ছুটে আসলো ওর দিকে। এ কি বৌমা, কি হলো তোমার? জানি না মা, মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। চলো, আর কাজ করতে হবে না, আমার সাথে ভেতরে চলো। শাশুড়ি মা অনিকাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ওকে বিছানার উপরে শুইয়ে দেয়। তারপর ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দাওয়া খাওয়া ঠিকঠাক হচ্ছে তো তোমার? না মা, কয়েকদিন যাবত কিছু খেতে পারছি না, খেতে গেলেই ভীষণ বমি পায়। টক খেতে ইচ্ছে করে? টক তো আমার বরাবরই পছন্দের, নতুন করে আর কি ইচ্ছে হবে খাওয়ার। একটা কাজ করো, আজ বিকেলে বরং একবার ডাক্তারের কাছে যাই আমরা, দেখা যাক উনি কি বলেন। আম্মা, এই সামান্য একটা কারণে ডাক্তারের কাছে কেন যেতে হবে? তোমার কাছে সামান্য কারণ মনে হলেও আমার কাছে তো সেরকম মনে হচ্ছে না। আমার ছেলেটা এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এই বলে এককাল হেসে অনিকার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিকা ওনার কথার অর্থ বুঝতে পারল না কিছুই। বিকেল বেলায় অনিকাকে একটা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সেখানেই তার চেক আপ করে, তারপর কিছু মেডিকেল টেস্ট দেয়। রিপোর্ট হাতে আসতে আরও কিছুক্ষণ সময় লাগলো। অনিকার শাশুড়ি অধীর অপেক্ষায় বসে আছে একটা ভালো খবর শোনার জন্য। ওনার যেন আর তর সইছে না। রিপোর্ট চলে আসলে 3 জন ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তার কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে রিপোর্টের দিকে তাকিয়ে রইলেন। অনিকার শাশুড়ি মা ডাক্তারকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব, কি হয়েছে আমার বৌমার? খারাপ কোনো রোগ নয় তো? খারাপ রোগ ঠিক নয়, তবে বিষয়টা আবার এত হালকাভাবে নেওয়ার কিছুই নেই। তাহলে কি হয়েছে ওর? ওনার পেটে একটা টিউমার হয়েছে। ঠিক এই কারণেই প্রেগন্যান্সির লক্ষণ দেখা গিয়েছিল ওনার ভিতরে। আমি জানি আপনারা হয়তো তাই ভেবেছেন। ডাক্তারের কথা শুনে বিহান আর ওর মায়ের মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। অনিকা চুপ করে বসে আছে। ডাক্তার তাদের উদ্দেশ্য করে বলে উঠল, দেখুন, আমার মনে হয় আপনারা ঘাবড়ে যাচ্ছেন। এটা ঘাবড়ানোর মতো কোনো বিষয় নয়। অপারেশন করলে ওনার ফিরে আসার চান্স আছে। শুধু চান্স আছে মানে? এগুলো আপনি কি বলছেন ডাক্তার সাহেব? যে রকমেরই হোক আমার বৌমাকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমার ছেলেটা কি করে বাঁচবে? অনিকা ওর শাশুড়ির দিকে এক নজরে তাকিয়ে রইল। এত ভালোবাসে এই মানুষগুলো ওকে, এরপরে মরে গেলেও ওর জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না। 3 জনেই মলিন মুখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। 2 দিন পরেই অনিকার অপারেশনের তারিখ ঠিক করা হয়েছে। বাড়িতে ফেরার পরে অনিকা আর বিহান ওদের ঘরে বসে আছে। বিহান অনিকার হাতটা ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো অনিকা? দেখো, যদি চলে যাওয়ারই হয় আমাকে কিন্তু সাথে নিয়ে যাবে। আমি তোমায় ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এ আবার কেমন কথা? আমি ছাড়া কি আর কেউ নেই আপনার? আপনি মরে গেলে আপনার মেয়ের কি হবে একটিবারও ভেবেছেন? আমি কাউকে হারাতে চাই না। তুমি কোথাও যাবে না, ব্যাস। এমন ভাবে বলছেন যেন সবকিছু আমার হাতে। জীবন মৃত্যু আল্লাহ ঠিক করে রাখেন। তিনি যদি সত্যি আমার ভাগ্যে মৃত্যু লিখে থাকেন তবে তাই হবে। খবরদার, আর একবারও মরার কথা বলবে না। আমি জানি আল্লাহ এরকম কিছুই করবেন না। আমি আজ থেকে রোজ নামাজ পড়ে তাকে বলবো তিনি যেন তোমায় বাঁচিয়ে নেন। আপনি আমার জন্য সত্যি আল্লাহর কাছে প্রার্থনা করবেন? হ্যাঁ, করব। নিজের বউয়ের জন্য প্রার্থনা করব না তো কার জন্য করব? এখন বউ বলতে আমায় লজ্জা করছে না আপনার? না, করছে না লজ্জা। আর শোনো, আমি আমার আম্মা আর ভাই বোনদেরকেও বলে দেব সবাই যেন তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। আমি জানি এতগুলো মানুষ ওনার দরবারে কিছু চাইলে উনি ফিরিয়ে দিতে পারবেন না। এর 2 দিন পরে অনিকা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় বিহানের দেওয়া সেই নীল রঙের শাড়িটা পরে যায় আর হাতে লাল চুড়ি। হয়তো লোকজন এগুলো দেখে ঠাট্টা করবে ওকে নিয়ে, বলবে যে সেজেগুজে অপারেশন করতে এসেছে। কিন্তু কি এসে যায়, এটাই যে অনিকার আত্মতৃপ্তি। যদি সত্যিই মৃত্যু লেখা থাকে ভাগ্যে, এইটুকু না হয় প্রাপ্তির হিসেবের খাতায় জমা হয়ে থাকবে। অনিকার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে ভীষণ অবাক হলেন। অনিককে উদ্দেশ্য করে বলতে লাগলেন, বৌমা, তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ?
এখন যেখানে আমার যাওয়ার কথা আম্মা, সেখানেই। হাসপাতালে কে সেজে গুজে যায় বলো তো, তার উপর এরকম একটা কঠিন পরিস্থিতিতে। মা, এই যে নীল শাড়িটা দেখছেন, আপনি জানেন এই শাড়িটা কোথায় পেয়েছি আমি? আমরা বিয়ের সময় দিয়েছি বলে তো মনে হয় না। তবে কি তুমি নিজে পছন্দ করে কিনেছো? না মা, আমি কিনিনি এই শাড়িটা, আপনার ছেলে নিজে পছন্দ করেছে আমার জন্য। অনিকার কথা শুনে ওর শাশুড়ি অবাক হয়ে গেলেন। বৌমা, এটা কি বলছো তুমি? বিহান এই শাড়িটা পছন্দ করেছে তোমার জন্য? হ্যাঁ মা, শুধু শাড়ি নয়, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লাল টকটকে চুড়ি, আমার কপালে টিপ, এসব আপনার ছেলেই পছন্দ করে নিয়ে এসেছে আমার জন্য। মা, আপনার ছেলের মতো আজ অব্দি কেউ এত ভালোবাসেনি আমায়। ভালোবাসার এই শেষ চিহ্নটুকু সাথে নিয়ে যেতে পারলে মরেও শান্তি পাবো আমি। ছি বৌমা, মৃত্যুর কথা নিজের মুখে উচ্চারণ করতে নেই। তোমার কিছু হবে না দেখে নিও। আমরা সবাই আছি তোমার সাথে। তার থেকেও বড় কথা, আল্লাহ আছেন আমার সাথে। উনি নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছেন আমাদের সবার জন্য। আমার নিষ্পাপ ছেলেটাকে এত বড় শাস্তি পেতে দেবেন না উনি। এরপর অনিকাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। সেখানেই ওর অপারেশন করা হয়। বিহান ওর মা সহ বাড়ির অন্যান্য লোকজন ভীষণ চিন্তিত। কারোর মুখে কোনো কথা নেই। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই সবাই ছুটে যায় তার দিকে। বিহান ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ডাক্তার সাহেব, আমার বউয়ের কি খবর? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ডাক্তার হাসি মুখে বললেন, হ্যাঁ, ঈশ্বর আপনাদের সবার প্রার্থনা শুনেছেন। অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর রোগীও সুস্থ আছে। ডাক্তারের মুখ থেকে খবরটা শোনার পরে সবাই যেন নতুন প্রাণ ফিরে পেল। বিহানের আনন্দে ওর মাকে জড়িয়ে কেঁদে ফেলল। 1 সপ্তাহ পরে অনিকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। বিহান ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। জীবনে ভালোবাসা আর কঠিন মুহূর্তগুলো পার করে বিহান আজ অনেকটাই ম্যাচিওর। যদিও ওর বোকামিপনাই অনিকার সবথেকে বেশি পছন্দের ছিল।